আলোচনা হলো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে এই ধরনের আলোচনা আমাদের সাথে অনেকবার করেছে এবং উনি নিজে উদ্যোগ নিয়ে কিভাবে জমি পাওয়া যায় ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করেছেন মন্ত্রীদের নিয়ে এবং খুঁজে বের করতে বলেছেন যে প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু অনেক জমি আছে, যে জমিগুলো আনইউজড আছে প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব, নিয়ে যেটা আশিক বলল যে আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টার যে ইনভেস্ট করবে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ল্যান্ডলর্ড হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট, তাদের প্রচুর জমি আছে। তো আমরা ওই জমিগুলোও আমরা বের করার চেষ্টা করছি যাতে ওই জমিগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা দেখছি যে আমাদের তো নদী ভাঙ্গন দেশ, ইউ নো ভেরি ওয়েল, আমি যমুনার পাড়ের লোক। এই নদী ভাঙনের পর নদী আবার জমিগুলো ফেরত দেয় এবং সেগুলোরও লাইফ টাইম ভাঙা নেক্সট ভাঙা পর্যন্ত লাইফ টাইম প্রায় 30-40 বছর থাকে। এই জমিগুলো আমরা, আপনারা জানেন বোধহয় যে জমি যখন জমি ভেঙে যায় তখন জমিতে খাস হয়ে যায়, তার মানে গভর্নমেন্টের হয়ে যায়। তো ওটা যখন ওঠে তখন গভর্নমেন্টের থেকে যায়। আমি সিরাজগঞ্জের ব্যাপারে বলতে পারি যে ওখানে একটা 65 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার আছে, আর আমার তার পিছনে 900 একর ল্যান্ড পড়ে আছে, তো ওটাও ইউজ করবো আমরা। তো আমরা আপনার এই ব্যাপারে খুব সিরিয়াস এবং প্রাইম মিনিস্টার পারলে আজকে থেকে শুরু করতে চান, কিন্তু প্রবলেম হয়েছে যে আজকে থেকে শুরু করা তো সম্ভব না, আমার তো আবার ব্যুরোক্রেটিক কিছু জিনিস তো আছে। তো সেই জন্য উনি আমাকে হেল্প করে ওকে দিয়ে আমার অন্যান্য সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি দিয়ে একটা কমিটি করে দিয়েছে। ওনার কথা হলো যে গভর্নমেন্ট এর মধ্যে ইনভলভ থাকবে না, টাকা পয়সা প্রাইভেটরা এনে দেবে, গভর্নমেন্ট শুধু ফ্যাসিলিটি ক্রিয়েট করবে এবং মানুষ এসে সোলার করবে। এবং আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। তো সেই জন্য উই ওয়ান্ট টু স্টার্ট, ইফ ইউ ক্যান স্টার্ট টুডে উইল বি হ্যাপি। কিন্তু ইউনো প্রবলেমগুলো যেমন পিপিপি স্টাইলে করা হবে। তো আমি আশিককে বলছি যে ভাই তোমার পিপিপি আইনগুলোও কিন্তু একটু পেঁচানো আছে, তুমি ওটাকে সিম্পলিফাই করো, এই বোর্ড মিটিং করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে। তুমি এমন আইন বাই করো যে একটা টেবিল তুমি ডিসিশন দিয়ে দিবে, বলবো যে এগ্রিমেন্ট রেডি করেন, সই করে দিচ্ছি, আপনারা যান, মাঠে যান। তো সেটা নিয়েও আমরা আলোচনা করবো, আমরা বলবো আগামীকালকে। আর এই ট্যাক্সের কথা যা বলছেন, আমি এই ব্যারিস্টার বক্তব্য দিচ্ছে তখন বললাম যে আমি তো প্রাইভেট সেক্টরের লোক, আমি জানি, আই নো দ্য পেইন। বাট এই আমাদের দেশে ছোট্ট একটা ইনসেন্টিভ যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে দেওয়া হয়, দে ক্যান টার্ন। তার এক্সাম্পল আমি নিজে, আমরা প্রেসিডেন্ট জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করলো তখন তো আমাদের ইকোনমিটা ছিল মোরলেস সোশ্যালিস্ট ইকোনমি, 2 কোটির বেশি কেউ ইনভেস্ট করতে, প্রাইভেট ইনভেস্টমেন্ট ছিল না। প্রেসিডেন্ট সাহেব এসে ফার্স্ট একটা স্ট্রোকে উনি বললো 20 কোটি টাকা পর্যন্ত একটা প্রাইভেট এন্টারপ্রেনার ইনভেস্ট করতে পারবে। ইউ হ্যাভ ফরগটেন লাস্ট 20 ইয়ার্সে জিয়াউর রহমানের ইকোনমিক মেজারগুলো আপনারা ভুলে গেছেন। বাট ইউ শুড নো ইট ইজ জিয়া। আজকে যে বাঙালি এন্টারপ্রেনারদের সৃষ্টি করছে ইট ইজ জিয়া। উনি 20 কোটি টাকা করে দিলেন, করে দেওয়ার পরে ব্যাংক থেকে, শিল্প ব্যাংক থেকে শুরু করে সবাইকে বলে দিলেন লোন দাও। তখন আমরা শব্দ ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, এই যে 2 কোটি থেকে 20 কোটি, এটা হওয়ার পরে আমরা তখন I was supposed to do ইন্ডেন্টিক বিজনেস, কুইক মানি বানানো যায়। বাট আমরা কিছু ইয়াং ছেলেমেয়ে ডিসাইড করলাম নো,
উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট। এই দেশটার জন্য যুদ্ধ করেছে, এই দেশ স্বাধীন করেছে, আর একটা মুক্তিযুদ্ধ আমাদেরকে এই ফ্যাসিলিটি দিয়েছে, উই মাস্ট অ্যাভেল করছি। তারপরে উনি বলে দিয়ে গেলেন যে 5 years ট্যাক্স ফ্রি। ইন্ডাস্ট্রি করলে, কতগুলো ইন্ডাস্ট্রি বলে দিলে যেগুলো করলে 5 years ট্যাক্স ফ্রি, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। সেটা কিন্তু একটা মানে আমি কি বলবো, একটা রেভলিউশন হয়ে গেল আপনার বাংলাদেশে। এই যে আজকে গার্মেন্টস, এই যে ব্যারিস্টার উনি বক্তৃতা দেখলাম, জানি না উনি স্টোরিটা জানেন কিনা, মোস্ট প্রবলি জানেন না। এটি জিয়া, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও তুমি লিটুয়েল খেলবে, সব জানতাম না, ওর মাকে চিনি। তো প্রেসিডেন্ট জিয়া এসে বন্ডেড গার্মেন্টস, বন্ডেড ওয়ার হাউস, ব্যাক টু ব্যাক এলসি। ইট ইজ হিজ ব্রেন চাইল্ড, যে সারটা করতে হবে। আমি বন্ডেড দিলাম, তখন তো কিছুই হতো না দেশে, তখন মানে পিনটা পর্যন্ত ইম্পোর্ট করতে হতো, কার্টুন পর্যন্ত ইম্পোর্ট করতে হতো হংকং থেকে। উনি এটা করে দেওয়ার পরে দেখলাম যে আপনার কলেজের টিচার থেকে শুরু করে, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে, মানে যার কাছে কিছু পুঁজি আছে সে এসে গার্মেন্টস লাগানো শুরু করলো। এবং হংকংয়ে এই বাংলাদেশে এই সেলাই মেশিন সাপ্লাই করার জন্য মনে হলো যে মানে বাজার খুলে গেল, হাট খুলে গেল। দিস ইজ দ্য রিয়ালিটি। সুতরাং আমরা ওই প্রসেস থেকে এসছি আর কি, আমি বিলিভ করি। এই যে কিছুদিন আগে আমরা তখন তো রাস্তায় ছিলাম, স্লোগান দিচ্ছিলাম এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের যে এই যে প্রাইভেটাইজেশন করা পুরা পাওয়ার সেক্টরকে, আজকে আমাকে আপনাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে 56,000 কোটি টাকা আমার বাকি আছে। কিন্তু আমরা কোনোদিনও চাই নাই যে পুরা জেনারেশনটাকে প্রাইভেট হাতে দিয়ে দেব। আমরা সবসময় চাইছি যে ব্যালেন্স থাকতে হবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলে ঠিক করেছিলাম 35% প্রাইভেটে থাকবে, 65% গভর্নমেন্টে থাকবে। তাহলে আপনার প্রাইস কন্ট্রোলটা করতে পারি। এখন আমার হাতে আছে 15%, ওদের হাতে আছে 85%, সো আই ক্যানট কন্ট্রোল দ্য প্রাইস। এবং প্রাইভেটকে দিয়ে যেটা হয়ে গেছে যে পাওয়ার প্রডিউস করেছে, পিডিবি এমনি তো লুজিং কনসার্ন, অ্যান্ড হি ইজ এ সিঙ্গেল বায়ার। সো লুজিং কনসার্ন যখন সিঙ্গেল বায়ার হয়, আর তারপরে যখন আপনার তার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো যেগুলো আছে, কোম্পানি বানিয়েছে, এটার আমি ঘোর বিরোধী ছিলাম কোম্পানি বানানোর, যে কোম্পানি বানানোর চেয়ে প্রাইভেটকে দিয়ে দাও। পিজিসিবি উইল সেল টু প্রাইভেট, তাদের টাকাটা পাবে, টাকাটা পালে দিতে পারবে। ওয়ার্ল্ড ব্যাংক সাজেশন দিল যে সব দেশা ভেঙে 5টা করো, এইগুলো ভেঙে সব করো, সব প্রাইভেটাইজ করো। কোম্পানি করেছে, ওভারহেড হয়েছে, বড় বড় বিশাল অঙ্কের বেতন দিচ্ছে, বাট দেয়ার ইজ নো ডেলিভারি। দিস ইজ দ্য রিয়ালিটি। ওই যে উনি একজন বসে আছেন, উনি জানেন, উনি যে ওই সিস্টেম আরবিতে ছিল উনি। তো যার ফলে হয়ে গেছে কি আপনার আরো অবাক হবেন, আপনার জানা দরকার এগুলো আর কি। আপনার যে আমাদের যে ইয়ে আছে, যেটা দেশা ছিল, ওটা তো ভেঙে, ওটার নাম জানে কি, ডেসকো না, ডিবিডিসি। তাদেরকে তারা একটা চাইনিজ লোনে আপনার পরিবারকে লাগাতে টুইন টাওয়ার বানাচ্ছে। চায়না থেকে লোন করে ডিপিডিসি, যার লুজিং কনসার্ন, তাকে দিয়ে লাক্সারি করার জন্য টুইন টাওয়ার বানাচ্ছে আপনার। এবং লোনের টাকা রিপেমেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু বিল্ডিং হয়নি। তো এই যে অপচয়গুলো আপনার, এগুলো তো এসে তো বিদ্যুতের উপরে পড়েছে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এরকম করে মানে আমি বলবো ফিনান্সিয়াল মানে অরাজকতা যাকে বলে, ইফ ইউ কাম টু মাই ডিপার্টমেন্ট ইউ উইল ফাইন্ড তারা করে গেছে। 2 নম্বর হচ্ছিল যে আপনার, আমি যেটা বলতেছিলাম যে ইনসেন্টিভ, আই ভেরি ওয়েল নো, আমার সাথে
আশিকের সাথে কথা হয়েছে যে আমাদেরকে যদি ম্যাসিভ ওয়েতে যেতে হয়, আমাকে ইনভেস্টরকে কিছু দিতে হবে যেটা দিয়ে সে আসতে পারে। আমরা শুধু আমাদের প্রবলেম হলে কি আমাদের ইনকাম, আমাদের ট্যাক্সেস ডিপার্টমেন্ট যেগুলো আছে তারা খালি চিন্তা করে যে ইম্পোর্ট করলে ট্যাক্স নিয়ে আমি আমার বাজেটের আমি করতে পারবো। লং টার্ম যদি চিন্তা করে, আমি যদি এখানে আপনাদেরকে ডিউটি ফ্রি দেই, আপনাদের একটা ইনকাম হবে, ইনকামের উপর ইনকাম ট্যাক্স আছে। তো আমাকে তো হিসাব করতে হবে যে আমি এইটা যদি না দেই সেখানে কত লস করছি, আর এটা কোম্পানিটা হয়ে যাওয়ার পরে যখন প্রডিউস করবে, যখন ইনকাম ট্যাক্স দিবে, তাহলে আমি কতখানি রোজগার করছি। এইভাবে আমরা করি না। কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছে যে ইমিডিয়েটলি আমাদের এটা করতে হবে, বললো যে আগামীকালকে আমাদের মিটিং আছে, আমরা এগুলো কনসিডার করব যে কিভাবে কিছু করা যায় আর কি। তো ইনসেন্টিভ আমরা দেব, জমি আমরা দেব, আমরা চাই। কারণ জোর করে কোনো কিছু হয় না, জোর করে কোনো কিছু হয় না। যে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে ওই গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্ট আইন করেছিল যে উপরে যদি 2টা সোলার প্যানেল না লাগাও তাহলে ইলেকট্রিক লাইন দেওয়া হবে না। তো বেচারা মাল্টি স্টোরি বিল্ডিং বানাইছে, ফ্ল্যাট বিক্রি করছে। এখন সে কোনো মতো যে ওই সোলার প্যানেল লাইনে লাগাই দিয়ে লাগাইছি, তারপরে ইলেকট্রিক লোড দিয়ে দিয়েছে। এখন যদি আপনি দেখেন রুপটপে, প্রায় রুপটপে দেখবেন সোলারের আছে, কিন্তু ওই বিদ্যুৎ হয় না ওখানে। ওর উপরে মানে ধুলার লেয়ার পড়ে গেছে, দেখেও না ওটাতে। আপনার এরকম করলে আপনি রুপটপ করতে পারবেন না। রুপটপ করতে হলে বাড়িওয়ালাদেরকে বুঝতে হবে যে আমি এখন যে বিদ্যুতের দাম দিচ্ছি, এটা করলে আমি অনেক সস্তায় পাবো। মানুষ কিন্তু ইমিডিয়েট বেনিফিটটা দেখতে চায়। উই হ্যাভ টু কনসিডার দ্যাট। আমরা সেটা কনসিডার করব। আপনার আমাদের যে এখন যে প্রাইভেটাইজেশন করছি আমরা, সব প্রাইভেটে চলে গেছে, যে এখন যে লোডশেডিং হচ্ছে, মানে আমার কপালটাই খারাপ আর কি। মানে whenever I take over this ministry, it is minus. প্লাসে আমি কখনো আসিনি। গতবার আসছিলাম তখনও মাইনাস ছিলাম, এবার আসছি এখনো মাইনাসে। আপনার মাইনাস কেন? আমাদের প্রত্যেকটা প্রাইভেট জেনারেটর, পাওয়ার জেনারেটর যারা, তাদের বকেয়া। এখন বলে যে আগে আমাকে টাকা দেন, তারপরে আমি কয়লা ইম্পোর্ট করব, নাহলে কেউ বলে এনার্জি ইম্পোর্ট করব। আর আমার এক্সচেঞ্জার তো খালি করে দিয়ে গেছে। তারপরে এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। তেল ইম্পোর্ট করে $2 বিলিয়ন বেড়ে গেছে। তারপরে আমাদের আপনাদের যে বললাম 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে তখন। সবাই হলো যে আমাদেরকে, মানে আমরা যেমন পলিটিশিয়ানরা থ্রেট করি, কিন্তু বিজনেসম্যানরাও তো আমাদের থ্রেট করে। সবার হচ্ছে গভর্নমেন্ট যে এখন আপনার লোডশেডিং হচ্ছে, সবাই বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আমি বানাবোটা করতে আমাকে সারপ্লাস থেকে দিতে পারি। আপনার এমন সারপ্লাস দিয়ে গেছে আপনার যে আমার দরকার 18,000 মেগাওয়াট, আপনার ম্যাক্সিমাম 20% স্পিনিং মার্জিন রাখতে পারেন। কিন্তু ওই গভর্নমেন্ট আপনার মার্জিন রেখে গেছে অনেক বেশি, 30,000 মেগাওয়াট। কিন্তু মেশিন তো আছে, মেশিন চালাতে যে এনার্জিটা লাগবে সেটা নাই। এখন এগুলো সব মিউজিয়াম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার রূপসাতে আপনারা বলি আপনাদের যে ওরা কি করে গেছে আপনার জানা উচিত আর কি। আমি সেই জন্য আমার একটু বক্তব্য দীর্ঘায়িত হয়েছে, আমার টাইমও পার হয়ে গেছে। আপনার খুলনাতে 2টা পাওয়ার প্ল্যান্ট আছে, ভোলায় গ্যাস আছে, ওইটাকে চিন্তা করে খুলনাতে 2টা পাওয়ার প্ল্যান্ট করছে। আজ প্রায় 2 বছর 2.5 বছর হলো, 3 বছরের পরে আছে।
চলছে না, নতুন পাওয়ার প্ল্যান্ট, বোলার গ্যাস নিতে পারছি না আমরা। তো এরকম একটা অবস্থার মধ্যে আছি। তা আমাদের কাছে একমাত্র সলিউশন হলো সোলার পাওয়ার। এই সোলার পাওয়ারের জন্য আমি আপনাদের বললাম যে প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এইসব মন্ত্রীদের ডেকে কোথায় কোথায় জমি কি আছে, ওই মিটিংয়ে ও থাকে সবসময়, আশিক আরো ভালো বলতে পারবে, কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেব, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব, এবং আমরা সোলারটাকে মোটামুটি প্রাইভেটের কাছে দিয়ে দেবো। আমরা সোলার জমি দিয়ে দেবো আপনাদেরকে, 25 বছরের লিজে দিয়ে দেবো জমি। আর আপনারা কেউ যদি মনে করেন যে আমি জমি কিনবো, সেটাও মানা করবো না, আপনারা জমি কিনাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনাদের যেটা বললাম, ওই যে কিছুক্ষণ আগে বলা হলো যে ওই এন্ট্রিম গভর্নমেন্ট এসে বন্ধ করে, যারা এলওআই পাইছে তাদেরটা বন্ধ করে দেওয়া আছে। আমি অলরেডি আমার মিনিস্ট্রিকে বলছি যে আমাকে দেখাও এগুলো, কেন বন্ধ করলো, কিসের জন্য বন্ধ করলো, এগুলো দিয়ে আমাকে দেখাও। আশা করি আগামী 8-10 দিনের মধ্যে ওগুলো দেখে ঠিক করতে পারবো, আমরা কি করতে পারবো আর কি। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ। এটি বললাম যে আমি এখন হচ্ছে দেনা শোধ করার জন্য আমি অর্থমন্ত্রীকে দৌড়াচ্ছি এখন আর কি। আপনি তো আশিক আরো ক্লোজ করবে। তো আপনাদের কাছে আমি আবারও সিপিডির কাছে কৃতজ্ঞ। সিপিডি এরকম একটা আলোচনার অনুষ্ঠানের আয়োজন করেছে, যাতে আমি আমার ভিতরে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বলতে পারলাম, আমার কি গভর্নমেন্টের কি পজিশনে আমরা আছি সেটা বলতে পারলাম। ইউ মাস্ট নো, আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা বলেন সবসময়, উই আর পিপলস গভর্নমেন্ট। আমরা রুল করতে আসি নাই, আমরা সার্ভিস দিতে আসছি, এবং আই থিঙ্ক হি হ্যাজ প্রুভ দ্যাট। লাস্ট 2 মান্থে উনি কিন্তু প্রুভ করছেন যে হি ওয়ান্টস টু গো উইথ দ্য পিপল। আমরা কিন্তু এর মধ্যে অলরেডি আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে বসেছি, এবং উনি কমিটমেন্ট করছে যে আমি এভরি 3 মান্থ ওনাদের নিয়ে বলবো, এবং সেটা করছেন উনি আর কি। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আন্ডার দ্য লিডারশিপ অফ তারেক রহমান, ওনার ফাদার যেমন 3 বছর দেশটাকে টার্ন করে দিয়েছিল, আমি আশা করি যে ওনার লিডারশিপে আমরা টার্ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ।